দাঁড়াও, আমি এক্ষুনি গিটারটা নিয়ে আসি। বলেই চলে যায় সে। কিছুক্ষণ পর গিটার নিয়ে হাজির হয় আদিবা। এরপর গিটারটা শ্রাবণের হাতে দিয়ে বসে পড়ে তার পাশে। শ্রাবণ আর চোখে লুকিয়ে একবার দেখে নেয় মেঘকে, তারপর ধীরে ধীরে গাইতে শুরু করে। যদি একটিবারও পারতো সব চিন্তা ভুলে আসতে, আমি সব হারাতাম তাকে পেতে হায়। কবে পায়ের সে কল খুলবে আর প্রেমের পর্দা উঠবে, আমি চেয়ে থাকি সেই দিনের সীমানায়। বোঝে না সে, বোঝে না, বোঝে না সে, বোঝে না। শ্রাবণের গিটারে তার আঙুলের স্পর্শ যেন তার হৃদয়ের গভীরতম এক আরতি বুঝিয়ে দিচ্ছে। তার গানের সুরে মিশে থাকা একাকিত্বের বিসর্জন বারবার রাতের আকাশে তারা ঝরিয়ে দিতে সক্ষম। বোঝে না সে, বোঝে না, বোঝে না সে, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না। থামে শ্রাবণ। সকলে তার দিকে তাকিয়ে আছে, আর মেঘ সে তো নীরব দর্শক। নিস্তব্ধে যেন শ্রাবণের বলা প্রতিটা শব্দের গভীরতা মেপে চলেছে। পাশ থেকে নিহাল বলে ওঠে, আরেকটা গান ধর দোস্ত, ভালোই তো লাগছে। আর না। গম্ভীর কণ্ঠে বলে ওঠে শ্রাবণ। শ্রাবণ ভাই, গাও না প্লিজ। একযোগে বলে ওঠে শ্রেয়া, আহিল, আদিবা আর নিহাল। রুহি, মাহিদ আর মেঘ নীরব দর্শকের ভূমিকা পালন করছে। অগত্যা এক নিঃশ্বাস ছেড়ে আবারও গিটারে সুর ধরে শ্রাবণ। আমার আগুনের ছাই জমে জমে কত পাহাড় হয়ে যায়, আমার ফাগুনের দিন গনে গনে আবার উধাও হয়ে যায়। এসব কোনো গানের লাইন নয়, সবই এক নিঃশব্দের সুরেলা প্রতিবাদ। শ্রাবণ যেন নিজের ভেতরের ছায়াকে ক্ষত বিক্ষত স্মৃতিতে জাগিয়ে তুলছে। যত পথের বাধা সবই তো কালো সাদা, কবে ঠিকানা পেয়ে হবে রঙিন। তার গাওয়া প্রতিটা গানের লাইন যেন তার অস্থির হৃদয়ের পবিত্র এক মর্মবিদ্ধ চিৎকার। চেনা নামেরই ডাকে আমি কি পাবো তাকে, কবে রে আসবে সে রোদেলা দিন। থেমে যায় শ্রাবণ। কয়েক জোড়া চোখ কেমন যেন মর্মহিতের মতো তাকিয়ে আছে তার পানে। মেঘ সে তো নিজের অন্তরে চলা অবাধ্য উথাল পাথাল ঢেউ সামলাতে ব্যস্ত হয়ে পড়েছে। শ্রাবণের গলার সুর আর শব্দের মেলবন্ধন যেন শূন্যতায় পরিণত হয়েছে, যা বারবার পক্ষাঘাত করে চলেছে মেঘের ছোট্ট মনুষ্য হৃদয়ে। আর এক মুহূর্ত সেখানে বসে না মেঘ, উঠে দ্রুত পায়ে চলে যায় একেবারে ছাদের এক কোণে। সেখানে দূর থেকে তাকে দেখার কোনো সুযোগ নেই। সকলের থেকে আড়ালে গিয়ে নিজের অন্তরে জমা সকল বিষাদ সুরকে উগলে দেয় অশ্রুকণা দ্বারা। কিছুক্ষণ পর গভীর রাত, চারপাশ নিস্তব্ধ, শুধু মৃদু বাতাসের ফিসফাস আওয়াজ। মেঘ ছাদের কোণে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। তার চোখে একরাশ বিষণ্ণতা। তার মনের সমস্ত দুঃখ সে আকাশের তারা আর মেঘদের সাথে ভাগাভাগি করে চলেছে। চাঁদের আলো তার মুখে পড়ে আরও রহস্যময় এক সৌন্দর্য এনে দিয়েছে তার চেহারায়। মেঘকে দেখতে এখন ভীষণ সুন্দর লাগছে। হালকা বাতাসে মেঘের চুলগুলো দোল খেয়ে এদিক সেদিক উড়ে যাচ্ছে। শ্রাবণ কিছুটা দূরে আড়ালে লুকিয়ে মেঘকে দেখছে। তার নিঃশব্দ উপস্থিত মেঘের অজানা। শ্রাবণের হৃদয়ের তোলপাড়। মেঘের এই নীরবতা তাকে গভীরভাবে পীড়া দিচ্ছে। মেঘের এই একা দাঁড়িয়ে থাকার দৃশ্য তাকে কেমন অদ্ভুতভাবে টানছে। মেঘ হঠাৎ একটা দীর্ঘশ্বাস ফেলে। তার ভিতরে জমে থাকা কষ্ট ঠিকরে বেরিয়ে আসতে চাইছে, তবে তা সে এক অদ্ভুতভাবে আটকে রেখেছে। শ্রাবণের উপস্থিতি টের পেয়েও পেছনে ফিরে তাকায় না মেঘ। মেঘকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তার দিকে এগিয়ে যায় শ্রাবণ। আলতো হাতে পেছন থেকে জড়িয়ে ধরে মেঘকে। মেঘ কিছুটা বিরক্তি প্রকাশ করে নিজেকে ছাড়িয়ে নিতে নিতে বলে ওঠে, ছাড়ো শ্রাবণ ভাই, কি করছো? মেঘের কথায় আরও কিছুটা জোরালো ভাবে মেঘকে জড়িয়ে ধরে শ্রাবণ।
এরপর মেঘের চুলে নাক ডুবিয়ে নিচু স্বরে বলে ওঠে, কি করছিস এখানে একা একা? আর তখন এইভাবে উঠে এলি কেন? সব কিছুর কৈফিয়ত তোমাকে দিতে বাধ্য নই আমি, শ্রাবণ ভাই। আমাকে কৈফিয়ত দিবি না তো কাকে কৈফিয়ত দিবি ফুল? তুই কি ভুলে যাচ্ছিস আমি তোর কি হই? এইবার কিছুটা তেতে ওঠে মেঘ, নিজেকে ছাড়িয়ে কর্কশ গলায় বলে ওঠে, আমি তো চাই ভুলে যেতে, কিন্তু তুমি তো আমাকে ভুলতে দিচ্ছ না। বারবার কেন জোর করছো আমাকে? চলে যাও আমার জীবন থেকে, একটু শান্তি দাও আমাকে। মেঘের কথায় তাচ্ছিল্য হেসে মেঘের হাত ধরে এক হ্যাঁচকা টান মারে শ্রাবণ। তাল সামলাতে না পেরে শ্রাবণের বুকে এসে পড়ে মেঘ। মেঘের চুলগুলো কানের পেছনে গুজে দিয়ে ফিস ফিস করে শ্রাবণ বলে ওঠে, এই জন্মে আমার থেকে তোর মুক্তি নেই জান। এরকম যদি 1000টা জন্ম তোর আর আমার জন্ম হয়, তাহলে সেখানেও দেখবি আমি তোকে আমার কাছে বন্দি করে ফেলেছি। ছলো ছলো নয়নে শ্রাবণের দিকে তাকায় মেঘ। এক হাতে মেঘের চোখের পানি মুছে দিয়ে আরেক হাতে মেঘের কোমর ধরে নিজের আরও কিছুটা কাছে মিশিয়ে নেয় শ্রাবণ। মেঘের কপালে শব্দ করে চুমু খেয়ে হাসকি স্বরে বলে ওঠে, অনেক রাত হয়েছে, ঘুমাতে যা। নিজেকে শ্রাবণের বাহু থেকে ছাড়িয়ে নিয়ে কিছুটা অভিমানী কণ্ঠে মেঘ বলে ওঠে, তুমি চলে যাও, আমি আজকে এখানেই থাকবো। মেঘের এমন বাচ্চামুখ কথায় মুচকি হেসে ওঠে শ্রাবণ। তা দেখে মেঘের শরীর যেন আরও জ্বলে ওঠে। মনে মনে কিছুটা গালাগাল দেয় এই বজ্জাত ছেলেটাকে। মেঘের মাথায় বিড়াল ছানার মতো হাত বুলিয়ে কৌতুক স্বরে শ্রাবণ বলে ওঠে, তাহলে কি ভেবে নেব তুই আমার সাথে ঘুমাতে যাচ্ছিস? শ্রাবণের এমন কথায় তার দিকে ভ্রু কুঁচকে তাকায় মেঘ। আশ্চর্য, আমি কখন বললাম এটা? সব বলতে হয় নাকি? এইবার শ্রাবণের দিকে কিছুটা তেড়ে আসে মেঘ, রুষ্ট কণ্ঠে বলে ওঠে, তুমি সব সময় একটু বেশি বোঝার চেষ্টা করো, যেটা আমি মোটেও পছন্দ করি না। আচ্ছা তাই? বলে তৎক্ষণাৎ মেঘকে কোলে তুলে নেয় শ্রাবণ। তাল সামলাতে শ্রাবণের গলা জড়িয়ে ধরে মেঘ। এরপরে ঘটনা বুঝতে পেরে শ্রাবণের কোল থেকেই নাচানাচি শুরু করে দেয় ছাড়া পাওয়ার জন্য। ছেড়ে দাও শ্রাবণ ভাই, আমি কিন্তু বাবাকে বলে দিব। বেশি নাচানাচি করলে এখন ঠাস করে ফেলে দিব। এরপর ব্যথা পেলে কিন্তু আমি দায়ী থাকবো না। এত খারাপ কেন তুমি? দিব ফেলে। শ্রাবণের এমন হুমকিতে চোখ মেলে যায় মেঘ। শ্রাবণের গলা জড়িয়ে গুটিসুটি মেরে সেভাবেই ধরে রাখে। বাঁকা হেসে মেঘকে নিয়ে ছাদ থেকে নেমে যায় শ্রাবণ। মেঘের রোমে ঢুকে তাকে খাটে বসিয়ে দেয় শ্রাবণ। মেঘ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে শ্রাবণের দিকে। মেঘকে এভাবে তাকিয়ে থাকতে দেখে শ্রাবণ বলে ওঠে, এখনের জন্য মাফ করে দিলাম, এইসব প্রতিশোধ পরে নিব। আগে শ্বশুর আব্বাকে লাইনে আনি, তারপর। শ্রাবণের এমন কথায় চোখ মুখ কুঁচকে বুকে কিছুটা সাহস নিয়ে মেঘ বলে ওঠে, যাও তো এখান থেকে। বলেই একটা কম্বল মুড়ে দিয়ে শুয়ে পড়ে সে। উদ্দেশ্য শ্রাবণ যাতে তাড়াতাড়ি এই কক্ষ ত্যাগ করে। মেঘকে শুয়ে পড়তে দেখে চলে যায় শ্রাবণ। দরজার কপাট লাগানোর আওয়াজ হতেই কম্বল তুলতে তুলতে এক স্বস্তির নিঃশ্বাস ছেড়ে মেঘ বলে ওঠে, যাক বাবা, বাঁচলাম। বলেই উঠে সোজা হয়ে বসে সে। আম্মু! শ্রাবণ দরজায় হেলান দিয়ে বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে। তাকে এভাবে দেখেই চিৎকার দিয়ে ওঠে মেঘ। আচমকা শ্রাবণকে এভাবে দেখে যেন ভূত দেখার মতো চমকে ওঠে সে। আসলে দরজাটা ভেতর থেকে লাগিয়ে দিয়েছে শ্রাবণ। তুমি যাওনি? মেঘের দিকে এগিয়ে এসে ধপাস করে খাটে শুয়ে পড়ে শ্রাবণ। কম্বল গায়ে দিতে দিতে বলে ওঠে, না যাইনি, আজকে এখানেই থাকবো। ছিটকে কিছুটা দূরে গিয়ে বসে মেঘ। আমতা আমতা করে বলে ওঠে, তো তোমার ঘরে যাও, আমার ঘরে কেন থাকবে? মাথা তুলে মেঘের দিকে তাকায় শ্রাবণ। ভ্রুচূড়া কিঞ্চিত কুঁচকে বলে ওঠে, আমার আর তোর ঘর বলতে কিছু আছে নাকি? আমাদের দুজনের ঘর তুই কই? ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ে মেঘ। সমস্যা কি আসলে এই লোকের কিছুই বুঝতে পারে না সে। কবে থেকে তার আর এই লোকের ঘর এক হলো সেটাও সে জানে না। শ্রাবণ ভাই প্লিজ চলে যাও এখান থেকে, কেউ দেখলে খারাপ কিছু ভাববে। কেন খারাপ ভাববে? আমার বউয়ের ঘরে আমি থাকবো কেন? তোর মায়ের সাথে তোর বাবা থাকে না? এবার যেন মেঘের ডুকরে কান্না করতে ইচ্ছে করছে। মেঘের এমন কাঁদো কাঁদো চেহারা দেখে শ্রাবণ বলে ওঠে, আপাতত এখন কিছুই করব না, কিন্তু বেশি ঢং করলে তোর খবর আছে। আর তোর যদি কিছু করার ইচ্ছা থাকে তাহলে বল, আমার কোনো সমস্যা নেই। না মানে মানে আপনি আপনি না মানে তুমি ঘুমাও, সমস্যা নেই, আমি ফ্রেশ হয়ে আসছি। মেঘের দিকে একবার ভালোভাবে তাকায় শ্রাবণ। এরপর গমগমে স্বরে বলে ওঠে, জলদি যা। আর এক মুহূর্ত দেরি না করে খাট থেকে লাফিয়ে উঠে নিজের কাভার থেকে একটা টপস আর প্লাজো নিয়ে ওয়াশরুমে দৌড় দেয় মেঘ। সেদিকে তাকিয়ে বিস্তর হেসে খাটের মাথায় হেলান দিয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে এক স্বস্তির নিঃশ্বাস ছাড়ে শ্রাবণ।
কিছুক্ষণ পর পা টিপে টিপে ওয়াশরুম থেকে বের হওয়ার প্রস্তুতি নেয় মেঘ। দরজার ফাঁক দিয়ে চুপি চুপি একবার দেখে নেয় শ্রাবণকে। কপালে হাত দিয়ে চোখ বন্ধ করে আছে শ্রাবণ। তা দেখে পা টিপে টিপে ওয়াশরুম থেকে বের হয় সে। এরপর ধীরে ধীরে গিয়ে দরজার কাছে দাঁড়ায়। উদ্দেশ্য চুপি চুপি ঘর থেকে বেরিয়ে যাওয়া। যেই না দরজার কপাটে হাত দেবে, মেঘ তখনই নিজের ঘাড়ের কাছে গরম নিঃশ্বাস অনুভব হতেই স্তব্ধ হয়ে যায় সে। দরজায় এক হাত দিয়ে মেঘের একেবারে নিকটে এসে দাঁড়ায় শ্রাবণ। কানের কাছে ফিসফিস করে বলে ওঠে, চোরের মতো লুকিয়ে কোথায় যাচ্ছিস? আমার থেকে পালিয়ে বেড়ানোর এত শখ কেন তোর? কাদো কাদো চেহারা নিয়ে ধীরে ধীরে শ্রাবণের দিকে ঘুরে তাকায় মেঘ। নিচু স্বরে কাদো কাদো কণ্ঠে বলে ওঠে, যেতে দাও শ্রাবণ ভাই, কেউ দেখলে খারাপ ভাববে। কেউ কিছু ভাববে না, এদিকে আয়। বলেই মেঘের হাত টেনে নিয়ে যেতে নেয় শ্রাবণ। কিন্তু মেঘ শক্ত মূর্তির মতো সেখানেই দাঁড়িয়ে থাকে। মেঘের দিকে ফিরে বিরক্তিসূচক কণ্ঠে শ্রাবণ বলে ওঠে, কি সমস্যা তোর? প্লিজ শ্রাবণ ভাই। মেঘকে আর কোনো কথা বলতে না দিয়ে তাকে আবারও কোলে তুলে নেয় শ্রাবণ। এরপর খাটে শুইয়ে দিয়ে ঘরের সবগুলো বাতি নিভিয়ে দেয় আর জ্বালিয়ে দেয় একটা নীলাভ টিমটিমে ড্রিম লাইট। সেই লাইটের হালকা আলোয় চারিপাশ চাঁদের মতো চকচকে করে ওঠে। এরপর মেঘের পাশে শুয়ে পড়ে শ্রাবণ। এমন করছো কেন তুমি শ্রাবণ ভাই? ওই দিন রাতে জ্বরের ঘরে তুই আমাকে বলেছিলি তোকে জড়িয়ে ধরে ঘুমাতে, ভুলে গেছিস? অবাক হয়ে এক ঝটকায় শ্রাবণের দিকে তাকায় মেঘ। কি? কখন? এমন ভাব করছিস মনে হয় যেন তুই কিছুই জানিস না। এবার কেঁদে দেবে মেঘ। সে কখন আবার এরকম করলো? কই, তার তো মনে পড়ছে না। আর সকালবেলায় সে ঘুম থেকে উঠে কাউকে পায়নি তার পাশে। মিথ্যা কথা বলছো। আমি ঘুম থেকে উঠে কাউকে দেখিনি। রাতে চলে গিয়েছিলাম আমি। যাও তো তুমি প্লিজ শ্রাবণ ভাই। চুপ কর বলে মেঘকে টেনে নিজের বুকের সাথে মিশিয়ে নেয় শ্রাবণ। ঘুমা, না হলে কিন্তু এর থেকেও এখন বেশি কিছু হয়ে যাবে। অগত্যা আর কোনো কথা না বলে চুপচাপ শুয়ে থাকে মেঘ। শ্রাবণও আর কোনো কথা না বলে মেঘের চুলে বিলি কেটে দিতে থাকে। ফুল। হঠাৎ এক মৃদু কণ্ঠস্বর ভেসে আসে শ্রাবণের কণ্ঠনালী ভেদ করে। আলতো করে মাথা তুলে শ্রাবণের দিকে তাকায় মেঘ। নিচু স্বরে বলে ওঠে, আমাকে কি একটু ভালোবাসা যায় না? কেন এত অবহেলা করিস আমাকে? আমি কি তোর ভালোবাসা পাওয়ার এতটাই অযোগ্য? আমি তো তোমাকে কখনোই ভালোবাসবো না শ্রাবণ ভাই। কাট কাট কণ্ঠে বলে ওঠে মেঘ। এরপর আবারও বলে ওঠে, নিশ্চয়ই তুমি ভুলে যাওনি এর কারণ কি? এক হতাশার নিঃশ্বাস বেরিয়ে আসে শ্রাবণের বুক ছিঁড়ে। ভুলে জানা সেসব জান, নতুন করে আমাকে একটু ভালোবেসে দেখ। তাচ্ছিল্য হেসে ওঠে মেঘ। তোমাকে ভালোবাসার কোনো প্রশ্নই ওঠে না শ্রাবণ ভাই। তুমি হয়তো জোর করে নিজের অধিকার আমার উপর ফলাতে পারবে, কিন্তু কখনোই আমি মন থেকে তোমাকে মেনে নিব না। আলগা হয়ে যায় মেঘের জড়িয়ে রাখা শ্রাবণের হাত। শ্রাবণের হাত আলগা হতেই উল্টো দিক ঘুরে শুয়ে পড়ে মেঘ। শ্রাবণ ওইভাবে কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে শুয়ে থাকে। এরপর আবারও মেঘকে পেছন থেকে জড়িয়ে ধরে। মেঘের কিছুটা উন্মুক্ত কাঁধে একটা চুমু খায় শ্রাবণ। ঈষৎ কেঁপে ওঠে মেঘ। মেঘের কাঁপুনি টের পেয়ে পরপর আরও কয়েকটা চুমু খায় শ্রাবণ। নিজের খাড়া নাক মেঘের কাঁধে ঘষে কাঁধে থুতনি রেখে ফিসফিস করে বলে ওঠে, ঠিক আছে, তোকে ভালোবাসতে হবে না, আমি একাই ভালোবাসবো। তবুও তোর কোনো ছাড় নেই আমার থেকে। বলেই শান্ত হয়ে যায় শ্রাবণ। এভাবে জড়িয়ে ধরে শুয়ে থাকে মেঘকে। এত কিছুর মাঝে মেঘের চোখে জমা অশ্রু শ্রাবণের আড়ালেই রয়ে যায়। অনেকক্ষণ পর শ্রাবণ ইতিমধ্যেই ঘুমিয়ে পড়েছে, কিন্তু মেঘের চোখে এক ফোঁটাও ঘুম নেই। মেঘ ধীরে ধীরে শ্রাবণের দিকে ফিরে তাকায়। এরপর চোখ রাখে শ্রাবণের দিকে। শ্রাবণের ঘুমন্ত চেহারার সৌন্দর্য যেন এক স্বর্গীয় স্বপ্নের মতো লাগছে তার কাছে। গভীর শান্তিতে ডুবে থাকা তার মুখাবয়বে এক ধরনের কোমল প্রশান্তি ছড়িয়ে ছিটিয়ে আছে। চোখ দুটি বন্ধ, পলকের উপর পাতার মতো দীর্ঘ কাজল জড়ানো। তার ঠোঁটজোড়া হালকা ফাঁক, যেন কোনো শব্দহীন স্বপ্নের কথা বলছে সে। ঘুমন্ত অবস্থায় তার মুখাবয়বে পড়ে থাকা ঘরে টিমটিমে বাতির আলো তার ত্বকের উজ্জ্বলতাকে আরও রহস্যময় করে তুলেছে। বিক্ষিপ্ত চুলগুলো বালিশে ছড়িয়ে পড়ে আছে। মনে হচ্ছে আধারের মাঝে ছড়িয়ে থাকা ঝর্ণার ধারা। তাকে দেখলে যে কারো মনে হবে প্রকৃতি তার আপন শৈল্পিক হাত দিয়ে তাকে একটি নিখুঁত ছবি হিসেবে তৈরি করেছে। শ্রাবণকে ঘুমন্ত অবস্থায় দেখে মেঘের মনে এক ঝড় বয়ে যাচ্ছে, তবে তার শান্তির। মেঘ এক মুহূর্তের জন্য দৃষ্টি সরাতে পারছে না। তার কাছে শ্রাবণকে এইভাবে দেখা কোনো অমর শিল্পকর্মের সামনে দাঁড়ানোর মতো ঠেকছে অপরূপ, অথচ স্পর্শের বাইরে।
হঠাৎই মেঘ অনুভব করে শ্রাবণের মুখের প্রতিটি রেখা, প্রতিটি অভিব্যক্তি গভীর কোনো গল্প বলছে। মেঘের অন্তরে মিশে থাকা অদ্ভুত টান বেরিয়ে চলেছে। মেঘের মনে হচ্ছে এই নীরবতা, এই ঘুমন্ত সৌন্দর্য সবকিছুই এক মহাজাগতিক রহস্যের অংশ, যা সে অনুভব করতে পারে কিন্তু বুঝতে পারে না। মেঘের হৃদয় তীব্র ভালোবাসায় ভরে উঠেছে, আবার এক অজানা দ্বিধা কাজ করছে তার অন্তরে। মেঘ শুধু ভাবছে যেন এই মুহূর্তটি ভেঙে না যায়, যেন এই নীরব স্বপ্নময়তায় কোনো আওয়াজ না পড়ে। মেঘের হৃদয় ভারী হয়ে উঠেছে, তার মনে হচ্ছে কোনো অদৃশ্য বোঝা তাকে চেপে ধরেছে। ঘুমন্ত শ্রাবণের দিকে তাকিয়ে তার চোখ ছলছল করে ওঠে, কিন্তু এই চোখের জলে আটকা থাকা কথাগুলো শ্রাবণকে সে কখনোই বলতে পারবে না। তার ভালোবাসা এক অসমাপ্ত গল্প, যা ভাষাহীন কিন্তু গভীর। শ্রাবণের শান্ত মুখের দিকে তাকিয়ে মেঘের মনে হচ্ছে একবার শ্রাবণকে ডেকে বলতে, শ্রাবণ ভাই, জানো আমিও তোমাকে খুব ভালোবাসি। আবার ভাবছে হয়তো এই কথা বললে শ্রাবণের ঘুম ভেঙে যাবে। এই কথা যদি শ্রাবণ শোনে তাহলে তার চোখে কি এক ধরনের অপার বিস্ময় ফুটে উঠবে। মেঘকে নিশ্চয়ই পাগলের মতো জড়িয়ে ধরে চুমু খাবে, কিন্তু এটা আদৌ সম্ভব নয়। মেঘের বুকের ভিতর ভালোবাসা আগুনের মতো জ্বলে উঠছে। শ্রাবণকে দেখে চোখের জল আড়াল করার ব্যর্থ চেষ্টা করে চলেছে মেঘ, আর নিজের মনের ভাঙা কথাগুলোকে শূন্যতার গহ্বরে হারিয়ে ফেলার চেষ্টা করছে। মেঘ আলতো করে হাত রাখে শ্রাবণের গালে, ছোঁয়া মাত্রই শ্রাবণের সারা শরীরে এক বিদ্যুৎ বয়ে যায়। জেগে আছে শ্রাবণ, তবে তা মেঘকে কিছুতেই বুঝতে দেবে না। সে জানে মেঘ তাকে ভালোবাসে, কিন্তু মেঘের এই ভালোবাসার ভাষাহীন প্রকাশ তাকে আরও গভীরভাবে ছুঁয়ে যাচ্ছে। মেঘ আলতো করে শ্রাবণের কপালে চুমু খায়। শ্রাবণ চোখ বন্ধ রেখে সেই মুহূর্তের উষ্ণতা গভীরভাবে অনুভব করে নেয়। এরপর আবারও শুয়ে পড়ে মেঘ। মেঘের নিঃশ্বাস ধীরে হয়ে এলে ধীরে ধীরে চোখ মেলে তাকায় শ্রাবণ। ফ্যালফ্যাল করে তাকায় মেঘের মুখের দিকে। কি কোমল প্রশান্তি ছড়িয়ে আছে মেঘের চেহারায়, যা দেখে শ্রাবণের ঠোঁটে এক নীরব মিটিমিটি হাসি ফুটে ওঠে। সে মনে মনে আওড়ায়, আমি সব জানি ফুল, কিন্তু এই মায়াবী নীরবতায় তুই ভালোবাসা লুকিয়ে রাখতে চাইলে আমিও তোর সঙ্গে এই খেলায় মেতে থাকবো। দেখবো কতদিন তুই এইভাবে আমার থেকে পালিয়ে পালিয়ে থাকিস। মেঘ ঘুমিয়ে পড়লে ধীর পায়ে উঠে রুম থেকে বেরিয়ে যায় শ্রাবণ। সকালবেলা ভার্সিটি যাওয়ার জন্য রেডি হয়ে নাস্তার টেবিলে এসে বসে শ্রাবণ। রাহেলা বেগম এসে তাকে নাস্তা দেয়। খাওয়ার এক পর্যায়ে খেতে খেতে শ্রাবণ বলে ওঠে, মেজুমা, মেঘ কোথায়? ভার্সিটি যাবে না? শ্রাবণের কথায় রাহেলা বেগম বলে ওঠে, ডেকেছিলাম আমি তাকে, সে নাকি যাবে না। কিছু মুহূর্ত নিস্তব্ধ থেকে রাহেলা বেগমের উদ্দেশ্যে শ্রাবণ বলে ওঠে, তুমি নাস্তা তৈরি করো, আমি এক্ষুনি ওকে ডেকে নিয়ে আসছি। বলে দ্রুত পায়ে সিঁড়ি ডিঙিয়ে মেঘের রুমের দিকে চলে যায় শ্রাবণ। বেঘরে ঘুমোচ্ছে মেঘ। রাতে দেরিতে ঘুমানোর দরুন ঘুমের